কাজিরাঙাতে একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সব ডিটেলস। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কাজিরাঙা। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কাজিরাঙাতে আমাদের শেষ দিন। আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শিলং যেতে আমাদের টাইম লাগবে ও 7.5 থেকে 8 ঘন্টা মতো। আর আমি চলে এসেছি আবারও আজকে আমাদের হোমস্টে ছাদ। গতকাল আমি আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে হোমস্টে থেকে যে ভিউটা পাওয়া যায় পুরো ভিউটা জাস্ট অসাধারণ। আজকে কাজিরাঙাতে আমাদের দ্বিতীয় দিনে কাজিরাঙাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। কাজিরাঙা থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 270 থেকে 280 কিলোমিটার মতো। আর গাড়িতে যেতে টাইম লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো। যেহেতু গাড়িতে আজকে এতটা টাইম লাগবে, তাই আজকে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চটা যাওয়ার পথে রাস্তাতেই সেরে নিয়েছিলাম। আর যেহেতু রাস্তা খারাপ শিলংয়ের ওদিকে, তাই আমাদের কিছুটা রাস্তা বা বলতে পারো অনেকটা রাস্তায় ঘুরে যেতে হয়েছিল। তাই সেক্ষেত্রে টাইমটা একটুখানি বেশি লেগেছিল। যখন শিলং শহরে পৌঁছলাম তখন বাদ সাধলো শিলংয়ের জ্যাম। সেই জ্যাম কাটিয়ে উঠতে লেগে গেছিল প্রায় আরো খানিকটা সময়। সেই জ্যাম কাটিয়ে যখন আমরা হোটেলে পৌঁছালাম তখন ঘড়িতে বেজে গেছিল প্রায় 5টা মতো। সো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। এবার তোমাদের রুম টুটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটা বড় মিরর আছে আমাদের রুমের। আর এখানে দুটো বেশ ভালো পেন্টিং আছে, এখানে একটা টিভি আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে একটা বসার জায়গা, ওখানে দুটো টেবিল, একটা ডাবল বেড, আর এখানে আরও একটা বেড আছে। তার সাথে সাথে এখানে আছে একটা ওভারড্রপ। আর প্রত্যেকটা বেডে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটা ওভারড্রপটা ফাঁকা আপাতত। এখানে আছে কোমোড, গিজার, আর এইখানেও একটা আছে মিরর, যেটা খুবই ভালো। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানি পুরো। এখন তো রাত হয়ে গেছে, কিছু দেখাতে পারবো না, বাট কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো জিনিসটা, আমাদের হোটেলের চারপাশের ভিউটা কীরকম। আর নিচে এই পাশ দিয়ে যদি নিচে যাই আরও একটা ব্যালকানি পাবো, সেখান থেকেও ওই সাইডের ভিউটা তোমাদেরকে পুরো দেখাবো কালকে সকালবেলা। মেঘালয় এই শব্দটা শুনলে আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে মেঘের দেশ। আর হবেই না বা কেন বলুন, সত্যি মেঘালয় তো একটা মেঘেরই দেশ। কালকে বিকেলবেলা যখন আমরা শিলং এসে পৌঁছেছিলাম, তারপরে সারা রাত এত বৃষ্টি হয়েছিল, তাই সেখানে মারাত্মক ঠান্ডা পড়েছিল। তার জেরেই সকালবেলা উঠতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেছিলো। তাই সকালবেলা ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে আজকের সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি শিলং থেকে। আর রাস্তায় যাওয়ার পথে কখনো দেখা পড়লো রাস্তায় ধারে উঁচু পাহাড়, কখনো বা গভীর খাদ, আবার কখনো বা সুবিস্তীর্ণ উপত্যকা, আর কখনো দেখা মিলছে সেই সুবিস্তীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এটাই তো মেঘালয়, এটাই তো সেই সৌন্দর্য। আর কোথাও দেখা মিলেছে রাস্তার দুধারে চলছে পাথর কেটে বা বলতে পারেন পাহাড় কেটে রাস্তা চওড়ার কাজ। অতএব পরবর্তীকালে যারা আপনারা শিলং ঘুরতে আসবেন তখন দেখতে পাবেন রাস্তা আরও অনেকটা চওড়া হয়ে গেছে। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ডাউকি। আমাদের শিলং থেকে, অর্থাৎ শিলংয়ের হোটেল থেকে ডাউকি অবধি যেতে গাড়িতে টাইম লেগেছিল 3.5 থেকে 4 ঘন্টা মতো।
সো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমাদের টিকিট নিয়েছে 3 জনে আমরা আছি, আর টিকিটের প্রাইস হচ্ছে 800 টাকা। আর এখানে কিন্তু বেশ বেশ গরম আছে যা। আর আমার ঠিক ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ, দেখাচ্ছি তোমাদের। এখানে যে বিএসএফ দাঁড়িয়ে আছে তার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। আর জায়গাটা কিন্তু বেশ ফাস্ট। তো ফাইনালি আমরা এখন বোটে উঠে পড়েছি, আর আমাদের বোটিংয়ের জন্য পড়েছে 3 জনে 800 টাকা, আর টাইমিং হচ্ছে 45 মিনিট। আর একটা কথা, যখন তোমরা ডাউকিতে আসছো তখন কিন্তু অনেক লোক রাস্তায় গাড়ি থামাতে বলবে, কারণ তাদের ওখান থেকে বোটিং করানোর জন্য। বাট তোমরা যদি গাড়ি থামাও এরকম কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা অনেক চার্জ একটু হলেও বেশি চাইবে তোমাদের থেকে। বাট তোমরা যদি মেঘালয় ট্যুরিজমের ওখান থেকে টিকিট কাটো তাহলে কিন্তু 800 টাকা মতোই পড়বে। আর টাইমিং হচ্ছে 45 মিনিট। আর যখন তোমরা স্লিপ কাটছো সেখানে কিন্তু কোন বোটে করে যাবে সেটাও কিন্তু ওরা নাম মেনশন করে দেবে, সেই অনুযায়ী তোমাদেরকে বোটে তোলা হবে স্লিপ দেখে, আর তারপরে পুরো জায়গাটা ঘোরানো হবে। আর জায়গাটা সৌন্দর্যের কথা যদি বলি, জাস্ট অসাধারণ। এই সাইডের পাহাড়ে যে স্ট্রাকচার, দু সাইডের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই নদী, জাস্ট অসাধারণ। বর্ষাকাল বলে এখন জলটা কিছুটা ঘোলা আছে, বাট যদি তোমরা শীতকালে আসো নদীর জল কিন্তু একদম পরিষ্কার পাবে, একদম পরিষ্কার। এখনও যে পরিষ্কার নেই তা না, বাট কিছু কিছু জায়গায় পরিষ্কার আছে, বাট কিছু কিছু জায়গায় ঘোলা আছে, যেহেতু বর্ষাকাল তো সেটার জন্য। শীতকালে আসলে একদম ক্লিয়ার পাবে। আর চারদিকে যে সৌন্দর্য, আর অ্যাকচুয়ালি নদীটার নাম কিন্তু ডাউকি রিভার না, হয়তো আমরা কালের প্রচলন এখন আমরা সবাই বলি ডাউকি রিভার, আসলে ডাউকি ভিলেজ। এখানে আছে ডাউকি ভিলেজ। ডাউকি ভিলেজ ঠিক এর পাশেই অবস্থিত। আর এই নদীটার নাম হচ্ছে উম্মক্ত রিভার। আর পূর্বে খাসি আর পশ্চিমে জয়ন্তিয়া পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে এই নদী। আর এই নদীর জল এত পরিষ্কার হওয়ার কারণ হচ্ছে এই নদীর জলের সাথে কিন্তু কোনো মৃতদেহ, পচা গলা এসব ভেসে আসে না, তাই এই নদীর জল কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর ওই দিকে সৌন্দর্যটা দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। সো যারা এখনও আসোনি এখানে একবার এসে দেখো। আর বোটিংটা তো মাস্ট ডাউকিতে করা। আর তোমরা যদি চাও ডাউকি কিছুক্ষণ দাঁড় করাবে বোট, এইভাবে তোমরা বোট দাঁড় করাতেও পারো, দাঁড় করিয়ে এখানে স্নানও করতে পারো। হয়তো সেটার জন্য তোমাদের 200-300 টাকা এক্সট্রা চার্জ নিতে পারে। যখন তোমরা টিকিট কাটবে মেঘালয় ট্যুরিজমের থেকে তখন সেটা জিজ্ঞেস করে নিতে পারো। বাট জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। এইখান থেকে বোটগুলো ঘুরে এইভাবে আবার তোমাদের যেখান থেকে পিক আপ করেছে ওখানে অবধি নিয়ে যাবে। বাট দু সাইডের এই পাহাড়, তার মাঝে সবুজের এত ছড়াছড়ি, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে এই একটা সুন্দর পরিষ্কার নদী যার নাম উম্মক্ত রিভার। আর তার উপরে রয়েছে সেই ঝুলন্ত ব্রিজ। পুরোটা নিয়ে যে সিনিক বিউটিটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ। এইটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না কোনো। সো আমাদের এখানে বোটিং ডান। আর এটা ভাবতে অবাক লাগে যে দুটো দেশ, ভারত আর বাংলাদেশ, দুটোকে ভাগ করে রেখেছে এই একটা পাথরে করে রাখা, লাইন করে রাখা পাথরের। এটার ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ভারত। এই জিনিসটা কিন্তু ভাবতে অবাক লাগে। এখানে না আছে কোনো বেড়া, না আছে কোনো কাঁটাতার, না আছে কোনো কিচ্ছু, খালি এই পাথর দিয়ে সাজিয়ে একটা লাইন করা। আর তার ঠিক ওপারটা বাংলাদেশ আর এপারটা হচ্ছে আমাদের ভারত। সো আপনাদের কেমন লাগলো বলুন বোটিংটা? আমাদের বোটিংয়ের টোটাল টাইমিং ছিল 45 মিনিটস। বোটিং কমপ্লিট করা হয়ে গেছে আর এখন যাব গাড়িতে। চলুন যাওয়া যাক। দেখে নিয়েছো, ওটা হচ্ছে বাংলাদেশ। ডাউকিতে বোটিং সেরে এখন আমরা যাচ্ছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। ডাউকিতে কিন্তু বেশ গরম লাগছিল, ওখানে অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েছি। এই যে ফেন্সটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু হচ্ছে ওপারটা বাংলাদেশ আর এপারটা হচ্ছে ভারত। আর এখন যে সামনে যে ফলসটা দেখতে পাচ্ছ, ফলসটা কিন্তু দেখতে ছিল জাস্ট অসাধারণ। ফলসটার নাম যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার আপাতত মনে পড়ছে না ফলসটার নাম কি, বাট ফলসটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। বর্ষাকালে যদি আসা যায় তো ডেফিনেটলি আরও বেশি সুন্দর লাগবে ফলসগুলো বর্ষাকালের জন্য। সো এখন আমরা এসে পৌঁছেছি লিভিং রুট ব্রিজ। আর মানে লিভিং রুট ব্রিজে এখন আমরা সিঙ্গেল ডেকার, ডাবল ডেকারটা না, সিঙ্গেল ডেকার টোটাল হচ্ছে 350, 700 কি 720 মতো টোটাল সিঁড়ি ওঠানামা মিলিয়ে। তো যাদের হাঁটু ব্যথা তারা চেষ্টা করবে অ্যাভয়েড করার জিনিসটা। এটা তো তাও ভালো, সিঙ্গেল 350, 720 মতো।
আর যদি ডাবল ডেকারে যাও অনেক সিঁড়ি, প্রায় 3500 মতো সিঁড়ি। সো সেটাতে যাদের হাঁটু ব্যথা ডেফিনেটলি তারা যেও না, তাদেরকে সাজেস্ট করবো না যাওয়ার জন্য। বাট যারা ইয়াং আছে আমার, তারা ডেফিনেটলি যাও, গিয়ে দেখো এটা জায়গাটা অসাধারণ, পুরো কোনো কথা হবে না সেই জায়গাটা নিয়ে। আর সিঙ্গেল ডেকারটা তো এটাও যথেষ্ট সুন্দর। আর এগুলো হচ্ছে পুরো প্রাকৃতিক বিউটি, তোমার প্রাকৃতিক সৌন্দর্য, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো একদমই না। সবাইকে বলো যারা আসেনি প্লিজ একবার এসে জায়গাটা ঘুরে যাও, দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, আর এখানে আমাদের এন্ট্রি ফি পড়েছে 40 টাকা পার পারসন। আর একটা কথা বলে রাখি, যা অনেকটা যেহেতু ট্রেক করে নিচে নামতে হবে, প্রায় 350, 700 মতো সিঁড়ি ওঠা নামা মিলিয়ে, তাই যাদের শ্বাসকষ্টের সমস্যা বা হাঁটুর খুবই সমস্যা, হাঁটতে পারছেন না, তাদেরকে বলবো যে একদমই চেষ্টা করবেন না যে আসার এখানে। বাট হ্যাঁ, অনেককে দেখেছি যাদের বয়স অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 50 বছরের মধ্যে অনেকেই আসে নিজে তা না, বাট যাদের খুব সমস্যা আসতে পারছেন না তাদের আসার কোনো দরকার নেই। আর এই যে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, এটা কিন্তু পুরোটাই তৈরি হয়েছে রাবার গাছের শিকড়টা, ডালপালা সব কিছু দিয়ে কিন্তু সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল ব্রিজ না, এটা কিন্তু একটা পুরো প্রাকৃতিক নিয়মেই একটা তৈরি ব্রিজ। দেখতে কিন্তু ছিল জাস্ট অসাধারণ। আর এটাই হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, আর চারপাশটা দেখো জাস্ট অসাধারণ। এখানে নিচে লোক ফলসে ওখানটা থেকে ছবি তুলছে। আর এটা যদি একদম ভরা বর্ষায় আসো তাহলে দেখতে পাবে আরও বেশি জল এখানে তোমরা পাবে। দেখতে হবে ব্রিজটাকে দেখো, এটা কিন্তু পুরো একটা রাবার গাছেরই শিকড় বাকড় সব কিছু দিয়ে তৈরি একটা ব্রিজ। আর নিচটাতে অনেকে ছবি তুলছে, এখন আমরা নিচটাতেও যাবো। আর এইখানে দাঁড়িয়েও অনেকে ছবি তুলছে। খালি এমন নয় যে ইন্ডিয়ানরাই আসছে, এখানে অনেক ফরেনারকে আমি আসতে, আমরা যখন গেছিলাম অনেক ফরেনারও কিন্তু এখানে ছিল তখনও। জাস্ট দেখো জাস্ট অসাধারণ। আর এই পাশটাও কিন্তু জাস্ট, এই পাশটা তো অতটা যদিও বা লোক নেই, মেন লোক হচ্ছে আমার ক্যামেরার বাঁ দিকটাতে। আর একটা কথা, যদি আসেন সিঙ্গেল ডেকার হোক বা ডবল ডেকার হোক, যাই হোক আস্তে আস্তে উঠবেন, তাড়াতাড়ি উঠবেন না, এতে নামার সময় প্রবলেম হবে, তাছাড়া শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি একবার বসে না উঠতে পারবে না, কারণ একবার বসে গেলে আপনারই প্রবলেম হবে এখান থেকে উঠতে। তো তাই বলছি, যদি সিঙ্গেল ডেকার যান বা ডবল ডেকার যান, কোনো একটা সিঁড়ি জাম্প করে যাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে যাবেন। টাইম লাগলে লাগুক, কিন্তু আস্তে আস্তে যাবেন। আমার অবস্থায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার নিজেরই। সো এখন আমরা চলে এসেছি এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং। আর এখানে মারাত্মক রোদ, তার মধ্যে আমার একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে, না যত না বলা যায় ততই ভালো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মাওলিলংয়ের পার্কিংয়ে, এটা হচ্ছে পুরোটা পার্কিং। মারাত্মক গরম আছে এখানে। আর ঠিক ওই সাইডটা, ওটা হচ্ছে মাওলিলংয়ে মানে সব বাজার, ওখানে অনেক কিছু কেনাকাটা, তোমরা যদি আসো কেনাকাটা করতে পারো ওখান থেকে। আর এখন লাঞ্চ করবো, এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। পেটের ছুঁচো মারাত্মক ডাক দিচ্ছে, দৌড়াচ্ছে রীতিমতো। এবার না খেলে আর সত্যি পারবো না, যা গরম। হ্যাঁ এখানে বসে। সো এখন আমরা লাঞ্চটা করবো। আর জাস্ট আমরা যে জায়গাটাতে লাঞ্চ করবো এখানটা পুরো ওপেন এয়ার, জাস্ট জায়গাটা দেখো কিন্তু বেশ বেশ ভালো। এখানে এখন আমরা লাঞ্চ করবো। দেখো এখানটা হচ্ছে আমাদের বাড়া হচ্ছে। আর
এই উপরটা মনে হয় কোনো যাওয়ার রাস্তা আছে জানি না, তো দেখি না খেয়ে নেবো তারপর উঠবো জায়গাটাতে। কিন্তু জায়গাটাতে বেশ বেশ ভালো, বেশ ঠান্ডা জায়গাটা, প্রকৃতির মাঝে খাওয়া, প্রকৃতির মাঝে খাওয়ার সত্যি বলতে মজাই আলাদা। ফ্যানের নিচে চেয়ার টেবিলে বসে আমরা খেতেই পারি, কিন্তু বাট মাঝে মাঝে এরকমও কিন্তু ট্রাই করা উচিত আমাদের। যদি স্পেশালি ঘুরতে এসে, আমি একটা কথা বলি, স্পেশালি ঘুরতে এসে কিন্তু এরকম পরিবেশে কিন্তু খাওয়া যেতে পারে, তোমরা ট্রাই করতে পারো, থেকে আর আলাদাই লাগবে। না লাগবে কোনো ফ্যানের হাওয়া, না লাগবে কিছু, হ্যাঁ ওপর থেকে গাছের পাতা ফাটা একটু পড়তেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এই পরিবেশে বসে লাঞ্চ করার মজা কিন্তু সত্যিই আলাদা। সো আমাদের লাঞ্চ ডান, আর এখন আমরা মাওলিলাম ভিলেজটা ঘুরে দেখব। আর তোমরা যদি চাও এখানে একটা দিন থেকেও যেতে পারো, কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু হোটেল আছে যেটাতেই খালি তোমরা সেপারেট টয়লেট অ্যান্ড পায়খানা করার জায়গা, টয়লেট সব কিছু পেয়ে যাবে। বাট ম্যাক্সিমাম হোটেল আছে যেখানে হোমস্টে এগুলো, সেখানে কিন্তু তোমরা পাবে না। কিন্তু আমি বলবো সবাইকে, তোমরা যদি প্ল্যান করে থাকো তাহলে একদিন কিন্তু এখানে এসে থেকে যেতেই পারে। এই ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। মাওলিলং, মাওলিলংকে বলা হয় এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ। আর মেঘালয় যারা ঘুরতে আসে তাদের ঘোরার তালিকার মধ্যেও কিন্তু থাকে এই মাওলিলং। আর মেঘালয় যে কটা ট্যুরিস্ট স্পট আছে, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের মধ্যে কিন্তু মাওলিলং হচ্ছে একটা হট ট্যুরিস্ট স্পট। আর 2003 সালে ইন্ডিয়ান ম্যাগাজিন দ্বারা মাওলিলংকে এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজের স্বীকৃতি দেওয়া হয়। এখানে কিন্তু থাকার অনেক হোমস্টে তোমরা পেয়ে যাবে। আমি স্ক্রিনে কিছু হোমস্টের নাম্বার শো করিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে কল করে নিতে পারো। যেহেতু আমরা থাকছি না, সো আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, বাট আমি তাও অনেক নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে কল করে নিতে পারো যারা থাকতে চাও। ডেফিনেটলি একটা রাত আমি বলবো এখানে কাটালে কিন্তু মন্দ হয় না কোনো। আর খাওয়ার জায়গা যদি বলি, যখন তোমরা মাওলিলংয়ে ঢুকছো যে পার্কিং এরিয়ায়, তার আশেপাশে কিন্তু প্রচুর খাবার দোকান তোমরা পেয়ে যাবে। সো সেটা নিয়েও কোনো প্রবলেম কিন্তু তোমাদের থাকার কথা নয়। তো এখানে আছে একটা স্যাফি কটেজ মাওলিলং। সো এখানে ফোন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই যে দেখে না ফোন নাম্বার। আর আরও একটা হোমস্টে আছে এখানে, এটাও আছে, দেখে নিতে পারো। এখানে যদি এসে থাকতে চাও বলবো সবাইকে, বলবো যেহেতু আমরা থাকছি না, কিন্তু যারা এসে প্ল্যান করছো থাকার, যে ভাবছি একটা দিন প্ল্যান করছে এখানে থাকার, তো সবাইকে বলবো একটা দিন এখানে কিন্তু থেকে তোমরা যেতেই পারো। এই হচ্ছে আর একটা স্টেইন। মাওলিলং থেকে যখন আমরা বেরোলাম তখন ঘড়িতে বেজে গেছিল প্রায় 4:30 মতো, আর সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিম আকাশে। শিলংয়ের প্রথম দিনের সাইট সিনে ডাউকি মাওলিলং সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ হয়ে এখন হোটেলে ফেরার পালা। सूरज ढलने लगा है, शाम होने को है, सूरज ढलने लगा है, आसमान पे रंग बादले, जैसे कोई सपना है, आसमान पे रंग बदले, जैसे कोई सपना, हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। सूरज ढलने लगा है, शाम होने को है, सूरज ढलने लगा है, आसमान पे रंग बादले, जैसे कोई सपना है, आसमान पे रंग बदले, जैसे कोई सपना, हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। इस दिल में जैसे पूरी दुनिया है मेरी, इस पल में जैसी पूरी दुनिया है मेरी,
सांझ सुनहरी तेरे संग गुजारनी है, सांझ सुनहरी तेरे संग गुजारनी है। बातों में प्यार नजरों में प्यार है, बातों में प्यार नजरों में प्यार है। हर लम्हा तेरे बिना अधूरा सा लगता है। तुझसे ही पूरा ये दिल जैसे जान से जुड़ा है, तुझसे जान से जुड़ा। सपनों में तेरे चेहरे की मुस्कुराहट देखा करता हूँ, तेरे बिना हर जगह सुनसान सा लगता है, तेरे बिना हर जगह सुनसान सा लगता है। दिन भर तेरे इंतजार में गुजरता है, शाम होते ही तुझसे मिलने की तमन्ना होती है, शाम होते ही तुझसे मिलने की तमन्ना होती है। सांझ सुनहरी গতকাল যখন শিলংয়ে ঢুকেছিলাম ঠিক তখন শিলং শহরে ঢোকার পথে বাদ সেধেছিল জ্যাম, সেই জ্যাম কাটিয়ে উঠতে উঠতে আমাদের টাইম লেগেছিল বেশ কিছুটা সময়। ঠিক আজকেও আবারও সেই বাদ সাধল এই জ্যাম হোটেল ঢোকার মুখেই। এই জ্যাম কাটিয়ে উঠতে উঠতে আমাদের লেগে গেছিল প্রায় 1 ঘন্টা মতো, তারপরে আমরা হোটেলে পৌঁছতে পেরেছিলাম। তো সব ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি আর এখন ফ্রেশ হব। সারাদিনে স্নান করা হয়নি, কারণ সকালে যখন বেরিয়েছি তখন স্নান করাটা পসিবল নয়, তো তাই আর স্নান করতে পারিনি। এখন স্নান করবো, ফ্রেশ হবো, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আজকের মতো টাটা সবাইকে। গুড মর্নিং ফ্রম শিলং। শিলংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর বাইরের ওয়েদার কিন্তু আজকে বেশ খারাপ, একদিকে বৃষ্টিও হচ্ছে, আর এদিকে আমাদের আজকে বেরোতে হবে, কারণ অনেকদিন সাইড সিন করা হয়নি, এগুলো বাকি আছে, আজকে আমাদের সব সেরে ফেলতে হবে। কিন্তু কী হবে জানি না, এদিকে বৃষ্টি কমলে ভালো, নাহলে বেশ চাপ হয়ে যাবে আজকে আমাদের। ঠান্ডাও আছে এদিকে বেশ, কারণ পুরো বৃষ্টি ওয়েদারের জন্য কিন্তু এখানকার বেশ ঠান্ডা। এখানে কী করবে বা কী হবে সত্যি আমরা কেউ কিচ্ছু জানি না, বাট হ্যাঁ যেহেতু মেঘালয় এটা আবার বৃষ্টি হবে সেটা স্বাভাবিক, কিন্তু এইভাবে টিপ টিপ করে যে বৃষ্টিটা শুরু হয়েছে তা সত্যি মানে কী বলবো জানি না। কি ওয়েদার এখানে সত্যি খুব বাজে আজকে। আর এই হচ্ছে গতকালকে তো দেখেই দিয়েছিল, গতকাল দেখানোর কিছু নেই। আমার পিছনে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে স্কুল, আমার পিছনে কী হবে জানি না, রেডি টেডি হবো, আছে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, 7:30 থেকে 8টার মধ্যে আজকে বেরিয়ে পড়তে হবে, কিন্তু কী হবে জানি না। এবার যাবো, ফ্রেশ হবো, এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো, তারপর দেখি কি হয়, কী করা যায়, আগে ফ্রেশ হয়ে আসছি। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 7টা। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে কিছু মানে আজকে আমরা মেনলি আজকে যাবো চেরাপুঞ্জিতে, আর তারপরে কিছু ওয়াটারফলস যা আছে জানি না, বাট ফার্স্টে আমরা আজকে যাবো চেরাপুঞ্জিতে, তারপরে কোথায় যাবো সেটা পরে বলছি তোমাদেরকে। আগে যাবো এখন ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর আজকে ওয়েদার মারাত্মক খারাপ, এখানে যা বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই, আর ঠান্ডাও লাগছে, তাই এই জ্যাকেটটা একটা পরতেই হলো। ব্রেকফাস্ট করে চলো দেখা হচ্ছে তোমার সাথে একবারে গাড়িতে গিয়ে। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান, আর এখন ঘড়ি বাজে 8:15 মতো, আর আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের ওই
রাস্তায় গাড়িটা দেখতে পাচ্ছি, টোটোটা দাঁড়িয়ে ঠিক তার পাশে, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে যাবো। বাট চাপের বিষয় হলো যে বৃষ্টিটা কিন্তু এখনও কিছুতেই কমছে, এখানে পুরো নিম্ন চাপ সৃষ্টি হয়েছে এখানে, সেটাই হচ্ছে একটা বড় বিষয়। ছাতা তো আছে, বাট এই নিম্নচাপের ফলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যদি সেরকম যদি বৃষ্টি না পাই তো খুব ভালো, না হলে কিন্তু গাড়ি থেকে বারবার ছাতা নিয়ে আমাদেরকে নামতে, এটা হচ্ছে একটা বড় চাপের বিষয়, আর কিছু না। সো ফাইনালি আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস। আর যেটা বলেছিলাম যে বৃষ্টি, সেই ভয়টাই পাচ্ছিলাম যে বৃষ্টি হলে কিন্তু খুব চাপের ফলসে, স্পেশালি ফলসে নামাটা, কারণ এখানে যে প্রত্যেকটা সিঁড়ি স্লিপারি হয়ে যাবে, আর সেখানে প্রত্যেককে দেখে দেখে নামতে হবে। আর এখানে স্লিপ কাটার একটা ব্যাপার আছে বৃষ্টির জন্য, এটা একটু চাপের হয়ে গেল ফলসে নামাটা বৃষ্টির মধ্যে, আর কিছুই না। আর আমাদের এখানে এন্ট্রি ফি লেগেছে হচ্ছে 100 টাকা পার পারসন। যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সো অলরেডি আমরা অনেক নেমেছি, বাট যেটা হচ্ছে সিঁড়ি কিন্তু অলরেডি স্লিপারি হয়ে গেছে বৃষ্টির জন্য, এটাই হচ্ছে একটা বড় প্রবলেম। যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের পা স্লিপ করে যেতে পারে, স্পেশালি বৃষ্টির মধ্যে। আর এখানে আওয়াজ আছে একটা ফলস, এখানে নিচেই আছে ফলসটা, এই যে দেখো ব্যাক ক্যামেরাটা করে। সো কিন্তু মারাত্মক ঠান্ডা তার উপরে। আর সবাইকে বলো যদি বৃষ্টির মধ্যে আসলে একটু দেখে না, পা স্লিপ করার কিন্তু মারাত্মক ভয় এখানে। আর ফলসটা তোমাদেরকে দেখাই, দেখো জাস্ট অসম। এটা হচ্ছে ফার্স্ট ফলস, এই তো এটা হচ্ছে প্রথম ফলস। আর ফলসটা কিন্তু সত্যি অসাধারণ। আর ঠিক দেখাচ্ছি দাঁড়া, আর সামনে গিয়ে দেখ, আমার এই সাইডে বোর্ডটা দেখছো, এইটা হচ্ছে ফার্স্ট ফলস। আর আমার ডান দিকে যে সিট আছে, এখান দিয়ে নেমে গেলে আমরা দেখতে পাবো আরও দুটো ফলস, মানে এটারই আরও দুটো পার্ট আমরা দেখতে পাবো। নিচে যেতে হবে তার জন্য আমাদেরকে, বাট ঠান্ডা মারাত্মক লাগছে বৃষ্টির জন্য। নিচে যাওয়া যাক, চল নিচে যাই এবারে তোমার। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সেকেন্ড ফলসের দিকে। সেকেন্ড ফলসটা হচ্ছে একটু নিচেই, সাবধানে, বৃষ্টি যেহেতু পড়ছে তাই আমাদের সাবধানে যেতে হচ্ছে, কারণ স্লিপ কেটে আর ভয় আছে একটা, তো সেটার জন্য, আর কিছুই না। বাট জায়গাটা কিন্তু সত্যি খুবই ভালো, জায়গাটা সত্যিই ভালো। একদম পা টিপে টিপে আসতে হচ্ছে, আর আমার জুতো একটু স্লিপ কাটছে, তার জন্য আমাকে আরও আস্তে আস্তে আসতে হচ্ছে। আর এখানে সাইডে টুকরি রাখা আছে, যদি কাউকে গার্বেজ ফেলতে হয় সবাইকে বলবো জায়গা বা ফলসের মধ্যে না ফেলে, জায়গাটা নোংরা না করে এই টুকরি এসবের মধ্যে ফেলো, তাহলে জায়গাটা নোংরা হবে না আর কিছু। আর এই চলে এসেছি আমরা সেকেন্ড ফলসে। আর সেকেন্ড ফলসটা আমাদের দেখাচ্ছি, ওপর থেকে ওর যেটা দেখলে সেটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এর নিচে হচ্ছে আর একটা ফলস আছে। আর নিচের সিঁড়িটা সত্যি আরও মানে আরও স্লিপারি এখানটা। আমার ব্যাক সাইড এই হচ্ছে ফলস পুরো বসে, কারণ বৃষ্টি হলে ফলসের পুরো ভরা জল এই টাইমটাতে। একদম যদি অন্য মানে শীতকালে আসবে এতটা কিন্তু তোমার জল পাবে না এখানে।
জল থাকবে, বাট এতটা ভরা কিন্তু তোমরা জল পাবে না শীতকালে। চাপের বিষয়টা হচ্ছে গিয়ে দুটো স্লিপ কেটে যাওয়ার ভয় মারাত্মক। এখানে একবার পা হড়কে গেলেই পুরো গল্প। একদম নিচে আছে, এই জায়গাটা ঠিক আছে নিচে, আর আমার এই সাইডে আছে এরকম করে টপি করা আছে। এটা বলছি যে এখানে যে কেউ জায়গা নোংরা করো না, এরকম টপি করা আছে, এর মধ্যে ফেলো তাহলে জায়গা নোংরা হবে না। ফলসটা কিন্তু দেখতে অসম্ভব, দারুণ দেখতে ফলসটা। দারুণ দেখতে ফলস, অসাধারণ। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা ফলসে, আর আমার অসাধারণ লাগছে এখান থেকে। ব্যাক ক্যামেরা ভালো আসবে এখান থেকে। শিলংয়ের দ্বিতীয় দিনে এলিফ্যান্ট ফলস ঘুরে এখন আমরা যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের দিকে। এলিফ্যান্ট ফলসে আমাদের এন্ট্রি ফি পড়েছিল 100 টাকা পার পারসন, আর এরই মাঝে অর্থাৎ সেভেন সিস্টার ওয়াটারফলস যাওয়ারই মাঝে আমরা দেখে নিলাম মকডক ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। ঠিক যেমন আমরা ছোটোবেলায় ভূগোল বইতে পড়তাম ভি আকৃতির ভ্যালি, এই ভ্যালিটাকে কিন্তু ছিল পুরো দেখতে ঠিক সেরকম। আর ভ্যালিটা কিন্তু ছিল জাস্ট অসাধারণ, পুরো সবুজে ঘেরা একটা ভ্যালি, পুরো সবুজে পরিপূর্ণ একটা ভ্যালি যাকে বলে। আর তা এরপর চলে গেলাম আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসের দিকে। যদি তোমরা একদম ভরা বর্ষাতে আসো তাহলে কিন্তু ফলসটা আরও ভালো পরিষ্কার তোমরা দেখতে পাবে। সো এখন আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলসের। ফলসটা কিন্তু দেখতে দারুণ লাগে, চারপাশের ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। আর ফলসটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগছে ফলস আর তার সাথে সাথে এই পাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, এই বিউটিটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। সেভেন সিস্টার ওয়াটারফলস ঘুরে দেখে এখন আমরা চলে এসেছি মসমাই কেভে। এখানে আমাদের এন্ট্রি ফি পড়েছিল 30 টাকা পার পারসন। আর এই মসমাই কেভটা হচ্ছে একটা লাইমস্টোন কেভ, ও মাথার ওপরে তাকালি দেখতে পাবেন প্রচুর লাইমস্টোন, আর ভিতরটা কিন্তু বেশ অন্ধকার। আর যেহেতু ওপর থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়ছে তাই অনেক জায়গায় বেশ জল আছে, জায়গাটা কিন্তু বেশ স্লিপারি, তাই যখন ভিতরে ঢুকবেন তা একটুখানি দেখে আস্তে আস্তে পা ফেলে এগোবেন যাতে কোনো বিপদ না ঘটে।
আর ফাইনালি মসমাই কেভ থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের মসমাই কেভে প্রত্যেকের এন্ট্রি ফি লেগেছে 30 টাকা পার পার্সন। আর ভিতরটা জাস্ট অসাধারণ। আর আমি একটা কথা বলবো, যাদের হাঁটুর সমস্যা তারা প্লিজ অ্যাভয়েড করবেন এই জায়গাটা। আর যারা একটুখানি বাল্কি চেহারা তারা তো একদমই অ্যাভয়েড করবেন, কারণ মাঝখানে যা পাথর, সব জায়গার পাথর তো সমান নয়। সো কোথাও উঁচু, কোথাও খুব উঁচু, কোথাও খুব নিচু, কোথাও জল জমা আছে, খুব স্লিপারি। সো পা মুচকে যাওয়ারও চান্স খুব বেশি, পা স্লিপ কাটারও চান্স খুব বেশি। তাই বলছি যাদের হাঁটুর ব্যথা আর যারা খুব বাড়ি তারা খুব অ্যাভয়েড করবেন। আর সুস্থ মানুষে পা স্লিপ খায় এমনটা নয়, বাট যদি যান দেখে শুনে সাবধানে এক পা করে এগোবেন, একবারে এগোনোর কোনো দরকার নেই, শুধু এইটুকুনি বলা ছিল। আর কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মেঘালয় ট্রিপ করা, আর আমার বেশ ভালো লাগছে এখানটাতে এসে। মসমাই কেভ থেকে বেরিয়ে এখন আমরা বাইরে ওয়েট করছি, কারণ এখানেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। আর এরপরেই ফিরে যাব সোজা হোটেলে। আর জায়গাটা কিন্তু ছিল বেশ অসাধারণ। বাইরে তোমরা এখানে চাইলে প্রচুর শপিং কিন্তু অনায়াসেই তোমরা করে নিতে পারো। আর জানি এই দুদিনের ট্রিপে মাত্র এই কটা জায়গায় তোমাদেরকে দেখাতে পেরেছি, এখনও অনেক জায়গা বাকি রয়ে গেছে। পরের বার যখন আবার এই মেঘালয় আসবো তখন যেসব জায়গা বাকি রয়ে গেছে সেই সব জায়গা, তার সাথে সাথে যেসব জায়গা ঘুরে দেখিয়েছি এই ট্রিপে, সব জায়গার ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে সকালেই আমরা বেরিয়ে পড়ব গুয়াহাটির উদ্দেশ্যে। মাত্র 2 দিন ছিলাম, তাও 2 দিনের কিন্তু প্রচুর মজা করে কাটিয়েছি আমরা।